আজকে তোমাদের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 1 চ্যাপ্টার 2। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আজকে আমরা ফার্স্ট পার্ট করব এবং আজকে আমাদের যে পার্টের টপিকগুলো থাকবে সেটি হচ্ছে ফুলের গঠন এবং পরাগযোগ, ফ্লাওয়ারিং স্ট্রাকচার অ্যান্ড পলিনেশন। তোমরা সকলেই আশা করছি জানো বা প্রিভিয়াস চ্যাপ্টার ডিসকাশন হয়েছে যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যেখানে ফুল হচ্ছে সেখানে যৌন জননের প্রধান অঙ্গ হিসাবে ফুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই ফুলের ক্ষেত্রে আমরা তাদের গঠন সম্পর্কে প্রথমে আজকে আলোচনা করব এবং তারপর তারা কিভাবে নিজেরা তাদের অপত্য বা বীজ তৈরি করছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পারবো যে ফুলের গঠন। অ্যাকচুয়ালি ফুল জিনিসটা কী সেটা সম্পর্কে আমাদেরকে প্রথম আইডিয়া করতে হবে। ফুল হচ্ছে, আমরা যদি দেখি, একটি পরিবর্তিত বিটপ, যেটা ওলফগ্যাং ভন গথ নামে একজন বিজ্ঞানী প্রথম বলেছিলেন। বা তুমি যদি এটা বাংলায় দেখতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ফ্লোরাল প্রাইমর্ডিয়ালের একটি পার্ট, যেটা পরবর্তীকালে ফুল হিসাবে স্ফীত হয়ে গঠিত হচ্ছে। ওকে, এই ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করা যায় স্ট্রাকচারটাকে। এক অপরিহার্য বা এসেনশিয়াল হর্ল, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল হর্ল বা সাহায্যকারী স্তবক। দেখো, ফুল হচ্ছে এমন একটি অংশ যার সাহায্যে বীজ উৎপন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে বীজ উৎপাদনকারী যে সমস্ত অংশগুলি থাকছে তাদেরকে আমরা এসেনশিয়াল বা অপরিহার্য হিসাবে ধরে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে যৌন জনন সম্পাদন হয় সেই হেতু এখানে গ্যামেটের দরকার হয়, এবং তোমরা নিশ্চয়ই জানো যে গ্যামেটকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে থাকি, এক পুংগ্যামেট, দুই স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট আমরা যেখানে দেখে থাকি সেই পুংগ্যামেট উৎপাদনকারীর আমি দেখতে পারবো প্রথম হচ্ছে পুংকেশর চক্র, এবং আমরা এখানে দেখতে পারবো দ্বিতীয় ধাপে স্ত্রী অংশ, যেটাকে আমরা এখানে দেখতে পারবো 2 নম্বর গর্ভকেশর চক্র, যেটা আমরা এখানে ছবিতে উল্লেখ করা হয়েছে। এই দুটি যদি কোনো ফুলে না থাকে তাহলে সেই ফুলে আমরা ধরে নিচ্ছি যে কোনো রকম অপরিহার্য স্তবক মিস হয়েছে। এই দুটি অংশ ছাড়া আমরা ফুলের মধ্যে বাকি যে সমস্ত অংশগুলি দেখতে পাই তাদেরকে আমরা সাহায্যকারী স্তবক বলে থাকছি, কারণ তারা জননে সাহায্য করে, বাট তাদের থেকে কোনো রকম বীজ বা অপত্য উৎপাদন হয় না। এক্ষেত্রে তোমরা যদি উদাহরণ হিসাবে দেখো তাহলে প্রথমে দেখতে পারবে এখানে একটি ফুল দেওয়া আছে, সেই ফুলের বৃতি এবং দলমণ্ডল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকছি যে ক্যালিক্স অ্যান্ড করোলা। এখানে যে জবা ফুলের ছবি দেওয়া হয়েছে সেই জবা ফুলের ছবিতে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ যে সবুজ রঙের ক্যালিক্স এবং কালারফুল করোলা দেওয়া হয়েছে। এবার এখানে কোনটা কীরকম স্ট্রাকচারে গঠন হয়েছে এবং তাদের কীরকম রোল প্লে করছে সেই সম্পর্কে আমরা ধীরে ধীরে এগাবো। এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কালারফুল পিকচার অ্যাড করেছি। সেই কালারফুল পিকচারে তোমরা দেখতে পাচ্ছ ইজিলি ক্যালিক্স অ্যান্ড করোলার পজিশন অ্যান্ড লেফট সাইডে আমাদের গাইনোসিয়ামের পজিশন। আশা করছি তোমরা এই জায়গাটা থেকে স্ক্রিনশট নিয়ে নেবে যদি তোমাদের এই পিকচারটা দরকার হয়। চলো নেক্সট, এবার আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখব যে আমরা যে সমস্ত ফুলগুলি আমাদের আশেপাশে দেখে থাকি বা আমরা ফুলের সম্পর্কে যা পড়ে থাকি সেই ফুলগুলি কীরকমভাবে আমাদের আশপাশে অবস্থান করে এবং সেই সম্পর্কে। একটি ফুলে আমরা যদি দেখি যে মঞ্জরিপত্র, পুষ্পবৃন্তিকা, এই সমস্ত জিনিস উপস্থিত আছে এবং তার উপরে পুংকেশর চক্র এবং স্ত্রীস্তবক এই সমস্ত কিছু বৃতি দলমণ্ডল সহকারে সাজানো থাকে, তাহলে তাদেরকে আমি টিপিক্যাল ফ্লাওয়ার বা আদর্শ ফুল বলে থাকছি। উদাহরণ রূপে আমাদের এখানে ছবি আমাদের সামনে ফুটে উঠেছে, সেটা হচ্ছে একটি আদর্শ ফুল হিসাবে জবা গাছের ফুল। এই জবা গাছের ফুলগুলি থেকে আমরা না কেবল আদর্শ, বাট এদেরকে আমরা আরেকটি নাম দিয়ে থাকি, সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল মধ্যে আমরা কী কী জিনিস দেখতে পাবো যাদের জন্য আমি তাদেরকে সম্পূর্ণ ফুল বলে থাকছি সেটা আমাদেরকে প্রথমে এখানে জানতে হবে। যে সমস্ত ফুলে বৃতি,
দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র একত্রে বর্তমান থাকবে তাদেরকে আমি সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বলে থাকবো। ওকে, তো এই কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে তোমরা জবা ফুল দেখতে পারবে, ধুতুরা গাছের ফুল দেখতে পারবে, এই সমস্ত হচ্ছে এর এক্সাম্পল। বাট ইন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফ্লাওয়ার্স আছে যে ফ্লাওয়ার্সগুলিতে এই চারটে পার্ট, দ্যাট মিন্স বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, বা ইংরেজিতে যদি আমি বলি তাহলে দেখতে পারবো ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রয়েজিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, এই চারটের মধ্যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে তাকে আমরা বলছি অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার। এখানে যে তোমরা ছবি দুটি দেখতে পাচ্ছ সেই ছবি দুটির মধ্যে তোমরা দেখতে পারবে যে লেফট সাইডে একটি পুরুষ কুমড়ো ফুল এবং রাইট সাইডে একটি স্ত্রী কুমড়ো ফুল। কেন সেটা আমরা এখানে দেখানো হয়েছে নিচের দিকে। তোমরা যদি নিচের ছবিটা ফলো করো তাহলে সেখানে দেখবে যেটি স্ত্রী ফুল সেখানে কেবলমাত্র গর্ভকেশর চক্র অবস্থান করছে, যেখানে কেবলমাত্র গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, বৃতি এবং দলমণ্ডল আছে। ওয়্যার অ্যাজ ইন দ্য আদার হ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের আনাদার পিকচারে কেবলমাত্র পুংকেশর চক্র, যা পরাগধানী এবং যুক্ত পুংদল দ্বারা গঠিত হয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো গর্ভকেশর চক্র উপস্থিত নেই। সেই জন্য এই ফুলগুলিকে আমরা অসম্পূর্ণ ফুল বলে থাকি। ওকে, নেক্সট টপিক আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেগুলার ফ্লাওয়ার অ্যান্ড ইররেগুলার ফ্লাওয়ার। রেগুলার ফ্লাওয়ারকে আমরা সমাঙ্গ ফুল বলে থাকছি। যে সমস্ত ফুলের প্রতিটি স্তবকের পুষ্পপত্রগুলি সমান আকার ও আকৃতির হবে তাদেরকে আমরা রেগুলার ফ্লাওয়ার বা সমাঙ্গ ফুল বলে থাকবো। এখানে তোমরা জবা গাছকে উদাহরণ হিসাবে পেতে পারো, বা অ্যাজ অ্যান পিকচার তোমরা নয়নতারা গাছকে পেতে পারো এখানে উদাহরণ হিসাবে। এদের সমস্ত স্ট্রাকচারগুলি সমান থাকছে। ওয়্যারঅ্যাজ নেক্সট আমরা যেটাকে কম্পেয়ার করব সেটা হচ্ছে আমাদের ইররেগুলার ফ্লাওয়ার। ইররেগুলার ফ্লাওয়ার বা অসমাঙ্গ ফুলের মধ্যে আমরা দেখতে পারবো এদের প্রতিটি স্তবকের যে কোনো একটি স্তবকের পুষ্পপত্রগুলির আকার ও আকৃতি অসমান, সেই জন্য তাদেরকে অসমাঙ্গ ফুল বলছি। কীরকমভাবে সেটা এখানে একটা পিকচার দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। যে এই ক্রস লাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তার সাহায্যে আমি দেখতে পাচ্ছি যে এই ফুলটার পার্টসগুলি বা এই ফুলের পুষ্পপত্রগুলি সমান নয়, তারা আনইকুয়াল, সেই জন্য এদেরকে আমরা অসমান বা ইররেগুলার ফ্লাওয়ার বলে থাকছি। ফুলের কথা যখন আমাদের হচ্ছে তখন আমরা যে সমস্ত সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল এই সমস্ত টপিক আমরা পড়ছি সেখানে আমাদেরকে অবশ্যই পড়তে হবে আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ারের স্ট্রাকচার এবং তাদের বিভিন্ন পার্টস সম্পর্কে। আমরা বারংবার এখানে উদাহরণ রূপে জবা গাছকে এই কারণেই নিয়েছি কারণ জবা গাছ আমাদের কাছে সহজলভ্য এবং আমরা এই জবা গাছের উদাহরণের জন্য আমরা এদেরকে হাতের কাছে অলওয়েজ পেয়ে থাকছি। এই জবা গাছকে আমরা টিপিক্যাল ফ্লাওয়ার হিসাবে দেখছি এখানে। কেন? কারণ এই জবা গাছের ছবি যদি তোমরা দেখতে পাও তাহলে সেখানে দেখতে পারবে এই জবা গাছের ছবির মধ্যে সমস্ত ফুলের যা যা দরকার সেগুলো বর্তমান। বৃতি এবং দলমণ্ডল এবং পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র সমস্তটাই তার মধ্যে বর্তমান, সেই জন্য এখানে টিপিক্যাল ফ্লাওয়ার হিসাবে আমরা একটি জবা ফুলের গাছকে নিয়েছি। এবার তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তার জন্য আমরা ঠিক তার পাশেই একটি বাস্তব বা রিয়েল জবা ফুলের গাছকে ব্যবচ্ছেদ করে তারও ছবিতে তার পজিশনগুলি দেখিয়েছি যে তার কোথায় কোথায় বৃতি এবং তার কোথায় দলমণ্ডল, তার কোথায় পুংকেশর চক্র, তার কোথায় গর্ভকেশর চক্র অবস্থান করছে, সেই সমস্ত কিছু। তোমাদের যদি কোনো রকমভাবে এই ছবিটি দরকার হয় তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা পরবর্তী ধাপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। নেক্সট, এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পেলাম আদর্শ ফুলের, তার বিভিন্ন রকমের পার্টস আছে। প্রথম পার্টস আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পেডিসেল বা পুষ্পবৃন্ত। নাম থেকে হয়তো তোমরা বুঝতে পারছো যে এটি একটি বৃন্তময় স্ট্রাকচার যেটা সাধারণত সবুজ রঙের হয়ে থাকে এবং যার ওপরে পুষ্পাক্ষ বা থ্যালামাসটা দাঁড়িয়ে থাকে। এখানে যদি তোমরা ছবিটা দেখো
তাহলে দেখতে পারবে যে সমস্ত ফুলের স্ট্রাকচারটা একটি বৃন্তের মতো স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে আছে। যেহেতু এটা ফুলকে ধরে রেখেছে, সেই জন্য এই স্ট্রাকচারকে আমরা বলছি পুষ্পবৃন্ত। ঠিক এই পুষ্পবৃন্তের ওপর দিকে সমস্ত ফুলটাকে যে সংক্ষিপ্ত ছোট্ট স্ফীত অংশটি সুন্দরভাবে ধরে রেখেছে তাকে আমি বলছি পুষ্পাক্ষ বা থ্যালামাস। এতে কাণ্ডের মতো পর্ব থাকবে, পর্বমধ্য থাকবে, এবং পর্বগুলি খুবই ঘন অবস্থায় থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো না। এই থ্যালামাসটা কিন্তু আমরা দেখতে পারবো যে ফুলের বিটপের বা উদ্ভিদের বিটপের পরিবর্তিত একটি অংশ। ওকে, এখানে আমরা নেক্সট তোমাদের যে পিকচারটা দেওয়া আছে সেখানে এই পার্টিকুলারলি পুষ্পাক্ষ এবং পুষ্পবৃন্ত, দ্যাট ইজ থ্যালামাস অ্যান্ড পেডিসেলের পিকচার তোমাদেরকে খুব ভালো মতো করে দেওয়া আছে। তোমরা যদি একটু অবজার্ভ করো তাহলে এখানে দেখতে পারবে পেডিসেলের ওপর দিকে থ্যালামাস কীভাবে অবস্থান করছে। এই অবস্থানটা তোমাদেরকে জানাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এই অবস্থানের ওপর নির্ভর করে ফুলের বিভিন্ন রকমের ডিফারেন্ট গঠন এবং তার বিভাগ হয়ে থাকে। ওকে, এর পরবর্তীকালে আমরা দেখতে পারবো ফুলের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আমরা জানব। ফুল সব থেকে বাইরে যেখান থেকে শুরু হচ্ছে এবং ভ্রূণ অবস্থায় যেখানে প্রোটেকশন পাচ্ছে সেই জায়গাটি হলো সবুজ রঙের এই বৃতি। এখানে একটি গোলাপ ফুলের গাছের আমরা বৃতির ছবি দিয়েছি। সেই বৃতিগুলো তুমি দেখতে পাচ্ছ গ্রিনিশ কালারের অলওয়েজ হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। এদের প্রাথমিক কাজ হচ্ছে ফুলকে কুড়ি অবস্থায় প্রোটেকশন দেওয়া। ওকে, এবং তারা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ অংশতে ভাগ করা থাকে, তাদেরকে আমরা সেপালস বা বৃত্তাংশ নাম দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃতির অংশগুলি বা বৃত্তাংশগুলি আলাদা আলাদা ভাগ হয়ে থাকছে, যেরকম আমাদের ডান দিকের ছবিতে। এইগুলোকে আমরা বলে থাকব মুক্ত বৃতি বা পলিসেপালাস। হোয়ারঅ্যাজ আমরা যখন জবা গাছ বা আমরা যখন ধুতুরো গাছের ফুলের বৃতি সম্পর্কে আলোচনা করব, তখন আমরা দেখতে পারবো সেখানে বৃতিগুলি পরস্পর একে অপরের সাথে ফিউজড হয়ে আছে বা যুক্ত হয়ে আছে। এই স্ট্রাকচারটাকে আমরা গ্যামোসেপালাস নাম দিয়ে থাকি। আবার কিছু কিছু বৃতির মধ্যে আমরা দেখতে পাই যে কিছু ছোট্ট উপবৃতির স্ট্রাকচার থাকে, তাদেরকে আমরা বলে থাকি এপিক্যালিক্স। ওকে, যেহেতু এটা একদম বৃতির নিচের দিকে অবস্থান করছে সেই জন্য এটাকে আমরা এই রকম নামকরণ দিয়ে থাকি। সাধারণত আমরা দেখতে পাই বৃতি ফুল যত যত বড় হতে থাকে, ফল হতে পরিণত হতে থাকে, তখন তাদের অবস্থান এবং স্ট্রাকচার বাদ হয়ে যায়। কিন্তু এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারবো যে লঙ্কা বা চিলি গাছের মধ্যে এই বৃতিটা ফলে পরিণত হওয়ার পরেও থেকে যায়। যে সমস্ত বৃতি ফল হওয়ার পরেও পার্মানেন্টলি থেকে যাচ্ছে ফলের সাথে, সেই সমস্ত স্ট্রাকচারের বৃতিগুলোকে আমরা বলে থাকছি পার্মানেন্ট ক্যালিক্স বা স্থায়ী বৃতি। তোমরা এই জায়গাটায় পিকচারে ইজিলি সেটা অবজার্ভ করতে পারছো যে লঙ্কা বা ফল পরিণত হয়ে যাওয়ার পরও সেইখানে আমরা দেখতে পাচ্ছি কীরকমভাবে বৃতিটা যুক্ত হয়ে থেকে গেছে ফলের সাথে, সেই জন্য এটাকে আমরা পার্মানেন্ট বৃতি নাম দিয়ে থাকি। ওকে, নেক্সট আমরা যা পড়ব সেটা হচ্ছে একটি বিশেষ গঠনের ব্যাপারে। কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে কোনো কোনো বৃতি যখন ফল বৃদ্ধি হতে থাকে তার সাথে সাথে সেই বৃতিটাও বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এইগুলোকে আমরা বৃদ্ধিশীল বৃতি বলে থাকি। যেরকম আমরা দেখতে পাই চালতা গাছের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ তথা বাংলার বিভিন্ন জায়গাতে এই চালতা গাছ তোমরা অবজার্ভ করে থাকবে। এই চালতা গাছের বিভিন্ন রকম রান্না হয়ে থাকে, কেউ চাটনি বা কেউ আচার করে থাকে। এই যে গাছের ফলটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ফলের যে বাইরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বৃতি।
তার ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের বিভিন্ন অংশগুলি থাকছে। আবার এই যে বিশেষ স্ট্রাকচার যেটা আমরা চালতা বা এলিফ্যান্ট অ্যাপেলের মধ্যে দেখতে পাচ্ছি, তার ঠিক বিপরীতটাও আমরা দেখতে পাই। যেমন কিছু কিছু আছে বৃতি যারা নিষেকের পর স্থায়ী বৃতিতে বৃদ্ধি পায় না এবং ধীরে ধীরে ম্লান হয়ে যায়, যেমন আমরা দেখতে পারবো পেয়ারা গাছের ক্ষেত্রে। ওকে, সেই সমস্তগুলোকে আমরা ম্লান বৃতি নাম দিয়ে থাকি। বৃতির কিছু ঘটনা আমরা যেরকম জানলাম, ঠিক সেরকম আমরা দেখতে পারবো ফুলের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই গুরুত্বপূর্ণ অংশ যার জন্য আমরা একটি ফুলকে বেশ আকর্ষণীয় এবং সৌন্দর্যর রূপ হিসাবে বলে থাকি। সেই অংশটি হচ্ছে ফুলের দলমণ্ডল। ফুলের দলমণ্ডল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এটি একটি সাহায্যকারী অংশ। তারা জননে সাহায্য করে থাকে একটি উদ্ভিদের ফুলকে। কীরকমভাবে? যদি উদ্ভিদের ফুল দিনের বেলায় ফুটে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে বাইরের পতঙ্গ বা বাইরের প্রাণীদেরকে আকর্ষিত করতে বা অ্যাট্রাক্ট করতে রঙিন বর্ণের হয়ে থাকে। যেহেতু দিনের বেলায় রঙের ভ্যারিয়েশন দেখা যায়, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা যেই সমস্ত ফুলগুলি হচ্ছে সেই ফুলগুলির মধ্যে বিভিন্ন রকমের বর্ণের ছটা দেখা যায়। কেউ লাল, কেউ নীল, কেউ হলুদ, কেউ এই সমস্ত রঙের মিশ্রণ। কিন্তু আমরা যে সমস্ত ফুলে দেখতে পাবো রাত্রে ফুটছে, সেই সমস্ত ফুলগুলির মধ্যে আমরা দেখতে পারবো রঙের ছটার থেকে গন্ধের মাধুর্য তাদের মধ্যে বেশি থাকে। কারণ রাত্রির বেলা রং বা বর্ণ দেখার মতো উপায় থাকে না। তাকে চেনার একটাই উপায়, সেটা হচ্ছে তাকে গন্ধ দিয়ে চিনতে হবে। সেই সমস্ত ফুলে সেই জন্য আমরা দেখতে পারবো যে রঙের পরিবর্তে তাদের দলমণ্ডলগুলি সাদা হয়ে থাকবে এবং ফুলগুলিতে অপূর্ব সুন্দর গন্ধ থাকবে, যার জন্য বিভিন্ন পরাগ সংযোগকারী জীব বা প্রাণীরা তাদের কাছে আকর্ষিত হয়ে ছুটে আসবে। যেরকম জুঁই ফুল, বেল ফুল, এই সমস্ত হচ্ছে উদাহরণ। এই যে দলমণ্ডল, সেই দলমণ্ডল আবার কিছু কিছু ছোট ছোট অংশে ভাগ করা হয়। সেই অংশগুলিকে আমরা বলে থাকি যে দলাংশ বা পেটালস, যা এরকম ছোট ছোট ভাগে ভাগ হয়ে আছে, যাদেরকে আমরা পেটালস বলছি। এই পেটালসগুলি তাদের অবস্থানের ওপর নির্ভর করে মুক্ত প্রকৃতির হতে পারে বা একত্রিত হয়ে যুক্ত হয়ে যেতে পারে। যদি মুক্ত অবস্থায় এই পেটালসগুলো থাকে তখন তাদেরকে আমি মুক্ত দল বা আমি এদেরকে পলিপেটালাস বলবো। পলি মিন্স বহু। ওয়্যারঅ্যাজ আমি সেম পাশের কিছু পিকচারে দেখানো হয়েছে যে কিছু কিছু দলমণ্ডল যুক্ত বা ফিউজড হয়ে গেছে। সেই সমস্ত উদ্ভিদের মধ্যে আমি তাদের নাম দেব যুক্ত দল বা গ্যামোপেটালাস, যেখানে তারা একত্রিত হয়ে দলমণ্ডলগুলি ফিউজড হয়ে গেছে। উদাহরণ তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ চোক চেরি এবং ব্রুগম্যানশিয়া অরিয়া, এখানে তোমাদেরকে উদাহরণ রূপে দেওয়া হয়েছে। নেক্সট আমরা ফুলের মধ্যে একটি বিশেষ গঠন দেখতে পারবো, যাকে আমরা বলছি পেরিয়ান্থ বা পুষ্পপুট। এই ঘটনাটাতে আমি এখানে কি দেখতে পারবো স্পেশাল? এখানে এটাকে আমরা বলে থাকছি টেপালস। টেপালস কী জিনিস? টেপালস হচ্ছে সেপাল অ্যান্ড পেটাল এর মিশ্রিত রূপ, যেটা আমরা সাধারণত টিউলিপ বা কলাবতী গাছের ফুলের মধ্যে দেখে থাকি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃতি ও দলমণ্ডল পৃথক স্তবকে না থেকে মিলিতভাবে একটি স্তবক গঠন করছে। তাদেরকে আমি পেরিয়ান্থ বা পুষ্পপুট বলছি। এই অংশগুলি বৃতির মতো সবুজ হতে পারে বা দলমণ্ডলের মতো রঙিন বা সাদা হতে পারে। ওকে, এখানে আমরা দেখতে পারবো সুপুরি, নারকেল, আমলকি, লিলি, কলাবতী, রজনীগন্ধা, টিউলিপ, এই সমস্ত কিছু উদাহরণ। প্রথমে আমি যেগুলো দেখলাম যে বৃতির মতো পুষ্পপুট যদি হয় তাহলে সুপারি, নারকেল, আমলকি। আবার যদি দলমণ্ডলের মতো পুষ্পপুট মানে কালারফুল দেখো তাহলে লিলি, কলাবতী, রজনীগন্ধা, টিউলিপ তার উদাহরণ। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট
আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েজিয়াম বা পুষ্পস্তবকের মেন পার্ট পুংস্তবক। পুংস্তবক বলতে ফুলের যে অংশটি পুরুষের ন্যায় আচরণ করে তাকে আমি বলবো যে পুংস্তবক। এর বিশেষ কাজ হচ্ছে পরাগ রেণু উৎপাদন করা। সেই পরাগ রেণু যা গ্যামেট বা মেল গ্যামেট হিসাবে কাজ করে থাকে। এই পুংকেশর চক্রটি আমি দেখতে পারবো কিছু কিছু অংশে ভাগ করা থাকে, যেরকম এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ছোট ছোট রেণু ধারণকারী অংশগুলি। সেই রেণুগুলিকে আমি দেখতে পারবো রেণুস্থলীর মধ্যে রাখা থাকে। সেই রেণুস্থলীগুলি আমি দেখতে পারবো পরাগধানীর মধ্যে অবস্থান করছে, এবং এই পরাগধানী বা অ্যান্থার যেটা আছে সেই পরাগধানী বা অ্যান্থারটা আমি দেখতে পারবো একটি সুতোর মতো স্ট্রাকচারের ওপর দিকে অবস্থান করছে, এবং এই লম্বা অংশটাকে আমরা পুংদণ্ড বা ফিলামেন্ট নাম দিয়ে থাকছি। ওকে, সাধারণত আমরা পরাগধানীকে দুটি খণ্ডযুক্ত বা অখণ্ডিত এরকম স্ট্রাকচারে দেখতে পাই। ওকে, যার মধ্যে তারা অবস্থান করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা একটি যোজক বা কানেকটিভ অংশ দ্বারা যুক্ত থাকতে পারে একে অপরের সাথে। ওকে, এখানে আমরা দেখতে পারবো যে এই যে পুংকেশর চক্রের পরাগধানী তারা পরাগরেণু উৎপাদন করতে যদি অক্ষম হয়, তাহলে সেই সমস্ত আমি ফুলগুলিকে বা পুংকেশর চক্রগুলিকে আমি স্ট্যামিনোড বা বন্ধা পুংকেশর বলবো, যেমন আমরা কলাবতী গাছের মধ্যে দেখতে পাই। ওকে, এই পরাগধানীতে বর্তমান যে পরাগরেণু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃকোষ থেকে, দ্যাট মিন্স 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমি দেখতে পারবো কোষ উৎপন্ন হচ্ছে, যেটা পরাগরেণু, এবং এই পরাগরেণুগুলি জননে অংশ নেয় অ্যাজ এ মেল গ্যামেট। ওকে, এবার এখানে আমি দেখতে পারবো যে দুটি বিশেষ গঠন, এক হচ্ছে পুংধর বা অ্যান্ড্রোফোর, এবং দ্বিতীয় হচ্ছে অ্যান্থোফোর। অ্যান্ড্রোফোর কি? ফুলের দলমণ্ডল এবং পুংকেশর চক্রের মধ্যবর্তী অংশটি আমরা যদি দেখতে পাই প্রলম্বিত বা বড় হয়ে যায়, তাহলে সেইখানে একটা সুস্পষ্ট স্ট্রাকচার তৈরি হয় পর্বমধ্য, সেই স্ট্রাকচারটাকে আমরা পুংধর বলে থাকছি বা অ্যান্ড্রোফোর বলে থাকছি, যেরকমটা আমরা এইখানে একটি ঝুমকোলতা গাছের মধ্যে দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পারবো অ্যান্থোফোর নামে একটি স্ট্রাকচার, যেখানে বৃতি আর দলমণ্ডলের মধ্যবর্তী যে পর্ব মধ্যটা আছে সেটা এত স্পষ্টভাবে বৃদ্ধি হয় যে একটি বৃন্তের মতো অংশ হয়ে যায়। এইটাকে আমরা অ্যান্থ্রোফোর নাম দিয়ে থাকছি। এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু বৃতি ও দলমণ্ডলের মধ্যে একটা পর্বমধ্যের বৃদ্ধি হয়, সেই জন্য এই স্ট্রাকচারটা অ্যান্থ্রোফোর তৈরি হচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পারবো কিছু গুরুত্বপূর্ণ টপিক। ফুলের যে পরাগরেণু হয় সেই পরাগরেণু কিন্তু প্রোটিন, অসম্পৃক্ত ফ্যাট, শর্করা এরকম কিছু কিছু পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে এদের মধ্যে থাকে, যেটাকে তারা পরবর্তীকালে খাদ্য হিসাবে নিজেদের ইউজ করতে পারে। এবং এই পরাগরেণুতে অসম্পৃক্ত যে ফ্যাট থাকছে সেটা তাদেরকে আমরা দেখতে পারবো ক্ষতিকর ইউভি রে থেকে প্রোটেক্ট করে থাকে। ওকে, এবং এরা আমি দেখতে পারবো উজ্জ্বলতা এবং সুরক্ষার জন্য ক্রিম হিসাবে বর্তমানে অনেকে ব্যবহার করে থাকছে, অনেকে আবার এটাকে খাবারের সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করে থাকে। ওকে, নেক্সট, ফুলের চতুর্থ স্তবক যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই চতুর্থ স্তবকটি হচ্ছে স্ত্রী স্তবক বা গাইনোসিয়াম। এই গাইনোসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে একটি কার্পেলস থাকবে। ওকে, যেটাকে আমরা বাংলায় গর্ভপত্র বলে থাকবো। এখানে সেই গর্ভপত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এখানে কয়েকটি গর্ভপত্রের ছবি দেওয়া আছে। তো এই কার্পেলসগুলো সেই গর্ভপত্রগুলি আমি দেখতে পারবো নিচের দিকে গর্ভাশয় বা ডিম্বাশয় অবস্থান করে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অবস্থান করছে ডিম্বাশয়।
সেই ডিম্বাশয়ের মধ্যে আমি দেখতে পারবো অবস্থান করছে এক বা একের অধিক ওভিউলস বা ডিম্বক। এবার এই স্ত্রী স্তবকের মধ্যে একটি লম্বা স্ট্রাকচার থাকছে যাকে আমরা বলছি গর্ভদণ্ড, বা আমি যদি এটাকে ইংরেজিতে বলে থাকি তাহলে স্টাইল। এখানে আমার একটি গুরুত্বপূর্ণ জিনিস বলার, সেটা হচ্ছে কিছু কিছু ফুলের মধ্যে আমরা দেখতে পাই যে এই পার্টিকুলার কার্পেলসগুলো যুক্ত হয়ে গেছে একে অপরের সাথে। তখন তাদেরকে আমি কি বলবো? তখন তাদেরকে আমি নাম দেব যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস। ওকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পারবো যে তারা যুক্ত না হয়ে তারা পরস্পর একে অপরের থেকে পৃথক হয়ে গেছে। তাদেরকে আমি কি নাম দেবো? তাদেরকে আমি বলবো অ্যাপোকার্পাস বা মুক্ত গর্ভপত্রী, যেরকম আমরা চাঁপা গাছের ক্ষেত্রে দেখতে পারবো। আর সিনকার্পাস বা যুক্ত গর্ভপত্রী আমি জবা গাছের মধ্যে দেখতে পারবো। তাদের টিপ পজিশনটা তুমি যদি অবজার্ভ করো তাহলে সেই টিপ পজিশনে দেখতে পারবে তারা একসাথে ফিউজড হয়ে গেছে। বোঝা গেল? এইখানে গর্ভকেশর চক্রের মধ্যে যে ডিম্বাণু অবস্থান করছে সেই ডিম্বাণুগুলি ফিমেল গ্যামেট হিসেবে অবস্থান করে, যাদের কাজ হচ্ছে পুরুষ গ্যামেটের উপস্থিতিতে নিষিক্ত হয়ে বীজ তৈরি করা, যা পরবর্তীকালে একটি অপত্য বা একটি উদ্ভিদের জন্ম দিয়ে থাকবে। সেটাই হচ্ছে এর প্রধান কাজ। এখানে আমরা কিছু কিছু বিশেষ জিনিস দেখতে পারবো। সেই বিশেষ জিনিসগুলির মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাইনোফোর বা স্ত্রীধর। গাইনোফোর বা স্ত্রীধর কী জিনিস? পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যবর্তী যে পর্বটি থাকছে সেই পর্বটি যদি প্রচণ্ড লম্বা হয়ে যায় এবং সেটাকে আমি বলবো স্ত্রীধর বা গাইনোফোর। যেরকম এখানে আমি ক্যাপ্রিস এসপি নামে একটি উদ্ভিদের মধ্যে এই জিনিসটি দেখে থাকছি, যেটা তোমাদেরকে এখানে লেফট সাইডে হাইলাইট করে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এছাড়াও আমি দেখতে পারবো মনস্ট্রাস কিছু ডেভেলপমেন্ট, যেটাকে আমি কিম্ভূতাকার পরিস্ফুটন বলে থাকবো। এই কিম্ভূতাকার বা মনস্ট্রাস ডেভেলপমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পাক্ষ, দ্যাট মিন্স থ্যালামাসের টিপ পজিশনে গর্ভকেশর চক্র সৃষ্টি হয়ে যাওয়ার পরেও থ্যালামাসের বৃদ্ধি হচ্ছে এবং সেই বৃদ্ধি হওয়ার সাথে সাথে সবুজ পাতাযুক্ত আমি দেখতে পারবো কিছু কিছু শাখার সৃষ্টি হয়। যখন এই রকম একটি মনস্ট্রাস স্ট্রাকচার গঠিত হবে তখন সেই গঠনটাকে আমি বলবো কিম্ভূতাকার পরিস্ফুটন বা মনস্ট্রাস ডেভেলপমেন্ট, যেটা সাধারণত আমরা জংলি গোলাপ গাছে দেখতে পাই যারা জঙ্গলে অবস্থান করে, ওয়াইল্ড রোজ। ওকে। এইগুলি হলো তোমাদের বিভিন্ন রকম ফুলের গঠন সম্পর্কে স্ট্রাকচার। এখানে এই সমস্ত ফুল ছাড়াও আমরা আরও কটা টপিক ডিসকাস করব, যেরকম বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার, মানে যে সমস্ত ফুলে পুরুষ এবং স্ত্রী স্তবক দুজনেই বর্তমান, জবা, অপরাজিতা, তাদেরকে আমি বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ বা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার বলবো। অপরপক্ষে যদি কোনো ফুলে একটি মাত্র জনন স্তবক বর্তমান, সেটা হয় স্ত্রী বা পুরুষ, সেটা যদি বর্তমান থাকে তাহলে আমি তাদেরকে কি বলছি? তাদেরকে আমি বলছি এক লিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, যেখানে আইদার স্ট্যামিনেটেড ফ্লাওয়ার বা পুংস্তবক বর্তমান বা পিস্টেলেট ফ্লাওয়ার বা স্ত্রী স্তবক শুধু বর্তমান, যেটা এখানে উদাহরণরূপে আমি তোমাদেরকে কুমড়ো গাছের ফুল দিয়ে দেখিয়েছি। একটি আমরা দেখতে পাচ্ছি কেবল পুরুষ, অপরটি কেবল স্ত্রী। এছাড়াও পুরুষ এবং স্ত্রী ছাড়াও আমরা কিছু কিছু ফুল দেখতে পারবো, যে সমস্ত ফুলে আমরা দেখতে পারবো যে পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না কিন্তু ফুলটি ফুটেছে। যেমন ওল গাছের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই ওল গাছের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সাধারণত তাদের প্রজনন ঘটানোর জন্য ফুলের দরকার হয় না, তা সত্ত্বেও তাদের মধ্যে ফুলের বৃদ্ধি হয়েছে। এই রকম ওল গাছের যে ফুলের সৃষ্টি যদি হয়, যেখানে পুংকেশর চক্র বা পুংস্তবক এবং স্ত্রী স্তবক উপস্থিত নেই,
বা থাকলেও যদি থাকে নিষ্ক্রিয় থাকবে, তখন তাদেরকে ক্লিভ বা বন্ধা ফুল বলে থাকবো, ইংরেজিতে যাদেরকে নিউট্রাল ফ্লাওয়ার বলে থাকি। ওকে, উদাহরণ হিসাবে এখানে ওল বা অ্যামরফালাস আমি উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পারবো উদ্ভিদকে যে ফুল উৎপন্ন হচ্ছে সেটাকে যদি আমি ক্রস সেকশন করি বা তাদেরকে যদি আমি বিন্যাস দেখি, তাহলে সেই বিন্যাস দেখার ওপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ফুলকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে কাটলে সেটা কিছু কিছু সমান রূপ বা ভাগের সৃষ্টি করছে। যে সমস্ত ফুলকে আমরা অনেকগুলি সমান ভাগে ভাগ করতে পারবো তাদেরকে আমরা বলে থাকছি যে বহু প্রতিসম। এদের ক্ষেত্রে আমরা কি দেখব, কেন্দ্র বরাবর যদি কাটি তাহলে দেখতে পারবো সমান দুটি ভাগ সর্বদা বর্তমান। সেটা তোমরা এইভাবে ক্রস করতে পারো বা এইভাবে যে কোনোভাবে ক্রস করলে দুটো সমান সমান ইকুয়াল পার্ট পাবে। ওকে, এদেরকে আমরা বহু প্রতিসম বা অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার বলছি। কিছু কিছু ফুল আছে যেমন অপরাজিতা ফুল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফুলটাকে কেবল একটি সাইডেই কাটলে তার দুটো ইকুয়াল পার্ট পাচ্ছি। অন্য অ্যাঙ্গেলে যদি তাকে আমি কাটি তাহলে সেক্ষেত্রে আমরা দুটি সমান ভাগ পাবো না। যেহেতু একটা দিকেই আমি কেন্দ্র বরাবর কাটলে সমান দুটি ভাগ পাচ্ছি, সেই জন্য তাদেরকে জাইগোমরফিক বা এক প্রতিসম ফুল বলে থাকছি। কিছু কিছু জায়গাতে তোমরা জঙ্গলে বা জলাভূমিতে দেখে থাকবে কিছু ফুলের গাছ উৎপন্ন হয়, যেখানে ছবি হিসেবে আমরা এটা দেওয়া হয়েছে, যেমন কলাবতী। এই সমস্ত ফুলকে তুমি যে কোনো অংশ বরাবরই কাটো, কোনো সমান দুটি ভাগ তোমরা কখনো পাবে না। যেহেতু এদের কোনো রকম সমান দুটি ভাগ কখনো পাওয়া যায় না, এই জন্য এদেরকে অপ্রতিসম ফুল বা অ্যাসিমেট্রিক্যাল ফ্লাওয়ার নামকরণ করেছি। ওকে, সেকেন্ড পার্ট, দ্যাট ইজ পলিনেশন বা পরাগযোগ। উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উদ্ভিদ তার বংশবিস্তার করার জন্য পুং গ্যামেটকে স্ত্রী গ্যামেটের মধ্যে ট্রান্সফার করে থাকবে। এই পুং গ্যামেটকে স্ত্রী গ্যামেটে ট্রান্সফার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি যে পরাগযোগ। এই পরাগযোগের মধ্যে আমরা দেখতে পারবো সাধারণত দুটি ভাগ হয়ে থাকে। প্রথম ভাগ স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন এবং দ্বিতীয়ত হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ওকে, এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বপরাগযোগের মধ্যে উদ্ভিদের কোনো একটি ফুল সে নিজের ফুলের মধ্যেই নিজের থেকেই তার পরাগ সংযোগ সম্পাদিত করবে, সেইখানে তার কারোর সাহায্যের দরকার হবে না। এই সমস্ত পরাগযোগকে আমি স্বপরাগযোগ বলবো। এখানে যেরকম তোমাকে দুটো ছবি দেখানো হয়েছে, দুটোই হচ্ছে ক্রস পলিনেশন, যেখানে কিছু এজেন্ট বা আমি দেখতে পারবো কিছু বাইরে থেকে উপস্থিত বাহক তাদেরকে সহায়তা করছে। যেখানেই সহায়তার দরকার হবে না তাদেরকে আমি বলবো স্বপরাগযোগ। মাথায় রাখতে হবে স্বপরাগযোগ যেহেতু নিজের থেকে হয়, সেহেতু স্বপরাগযোগে 1 নম্বর বাহকের প্রয়োজন হয় না। বাহকের যেহেতু প্রয়োজন হয় না, সেহেতু তাদেরকে আকর্ষণের জন্য কোনো রকম মকরন্দ বা নেকটার এবং স্মেল বা গন্ধ তৈরি করার দরকার পড়ে না। যেহেতু তাদের এখানে এই সমস্ত দরকার নেই, সেহেতু আমি দেখতে পারবো খুব অল্প পরিমাণে পরাগরেণু উৎপন্ন হচ্ছে। ওকে, এবং এইটা খুব এনার্জি সাশ্রয়কারী বা শক্তি সাশ্রয়কারী একটি পরাগযোগের পদ্ধতি। ওকে, এখানে আমি যে স্বপরাগযোগ দেখব তার কিছু প্রকার আছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি এর দুটি প্রধান ভাগ, একটি হচ্ছে অটোগ্যামি, 2 নম্বর হচ্ছে গেইটেনোগ্যামি। পরীক্ষায় তোমাদের এটা কোশ্চেন হিসাবে এসে থাকে। এখানে জানতে হবে
অটো শব্দটি এসছে গ্রিক শব্দ অটোস থেকে, মানে সেলফ বা নিজস্ব। আর গ্যামোস থেকে এসছে গ্যামি, যার মানে হচ্ছে বিবাহ বা ম্যারেজ। তার অর্থ হচ্ছে যে সমস্ত ফুল নিজের পরাগযোগ নিজেই করতে পারে, পুংধানি থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন, সেই সমস্ত পরাগযোগকে আমি অটোগ্যামি বলে থাকছি। এই অটোগ্যামির মধ্যে আমরা কিছু কিছু সাব ডিভিশন দেখতে পারবো। যেরকম আমি এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি সমপরিণতি বা হোমোগ্যামি। হোমো মানে হচ্ছে সেম বা সম, এবং এখানে আগের মতো গ্যামোস বা ম্যারেজ থেকে এসছে গ্যামি শব্দটা। তাহলে এই জিনিসটা কি, এখানে আমি দেখতে পারবো পুরুষ এবং স্ত্রী ফুল একসাথে নিজেরা পরিণত হবে। যেহেতু তারা একসাথে পরিণত হচ্ছে, তার জন্য তাদের পুংকেশর চক্রের মধ্যে উপস্থিত অ্যান্থার তাদের উপস্থিত গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে আপতিত হবে। যেহেতু সমান সময় হচ্ছে বলে এদেরকে আমি হোমোগ্যামি বা সমপরিণতি বলে থাকি, যেটা আমি নয়নতারা, সন্ধ্যামালতী এই সমস্ত গাছের মধ্যে উদাহরণরূপে পেয়ে থাকব। দ্বিতীয় হচ্ছে ক্লিস্টোগ্যামি বা অনুশীলন। ক্লিস্টো একটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে ক্লোজড বা বন্ধ। এখানে আমি দেখতে পারবো কিছু কিছু গাছের ফুল, যেরকম কানসিরা বা আমরুল নামে যে সমস্ত গাছ আছে, সেই সমস্ত গাছে এগুলি দেখা যায়। কি হয় এখানে, কথাটি হচ্ছে যে যখন কোনো উভলিঙ্গ ফুল সম্পূর্ণরূপে না ফুটে বা বন্ধ অবস্থাতেই তাদের ফুলের পরাগরেণু যখন তাদের গর্ভমুণ্ডের মধ্যে আপতিত হবে, ফুলটিই খুলবে না কিন্তু তাদের মধ্যে আপতিত হচ্ছে, তখন তাদেরকে আমি বলছি ক্লিস্টোগ্যামি। বোঝাতে পারলাম? এই ঘটনাটা হচ্ছে একটি বিশেষ পদ্ধতি, যেটা তোমাদের শর্ট কোয়েশ্চেন রূপে এসে থাকে। এছাড়াও আমরা দেখতে পাই কিছু কিছু উদ্ভিদের মধ্যে, এখানে যেরকম ঝুমকোলতা, ক্যাসমোগ্যামি। ক্যাসমোগ্যামি মানে কি, কিছু কিছু ফুলের পুং এবং স্ত্রীস্তবক পরিণত হওয়ার পর উভলিঙ্গ ফুলটা আবার ফুটে যায় এবং সেটা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ বা স্বপরাগযোগ কোনো একটা ঘটিয়ে ফেলে, তখন সেই রকম পরাগযোগকে আমি ক্যাসমোগ্যামি বলবো। যেরকম আমি এখানে প্যাসিফ্লোরা নামে একটি উদ্ভিদের মধ্যে এই ঘটনাটি দেখতে পাই। ওকে, যেটাকে আমরা এখানে ঝুমকোলতা হিসেবে ছবি দিয়ে দেখিয়েছি। ওকে, কিছু কিছু উদ্ভিদ যেটাকে তোমরা নিত্য নতুন খেয়ে থাকো, তোমাদের বাড়ির আশেপাশে উপস্থিত যদি কোনো চাষযোগ্য জমি থাকে, সেখানে দেখতে পাচ্ছি এরকম ধান বা গম, তাদের মধ্যে এই স্ট্রাকচারগুলি হয়ে থাকে। এদেরকে আমরা বলে থাকি মুকুল পরাগযোগ বা পলিনেশন ইন বার্ড। কিছু কিছু উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে বার্ড অবস্থায় বা কুড়ি অবস্থাতেই পরাগরেণু গর্ভমুণ্ডের ওপরে গিয়ে পড়ে যায় এবং এর ফলেই আমি দেখতে পাচ্ছি পরাগ সংযোগ ঘটছে তাদের মধ্যে। এবং এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পরাগ সংযোগ যেটা ঘটছে সেইটাকে আমি বলছি মুকুল পরাগযোগ। ধান, গম এদের ক্ষেত্রে আমি উদাহরণরূপে এই ঘটনাটি পেয়ে থাকি। পূর্বে উল্লেখ করা আমাদের আরেকটি টপিক ছিল অটোগ্যামির, সেটি হচ্ছে গেইটেনোগ্যামি। সেই গেইটেনোগ্যামির মধ্যে আমরা দেখতে পারবো যে গেইটন শব্দটি এসছে নেবার থেকে বা প্রতিবেশী। যখন কোনো কোনো ফুলের মধ্যে আমরা দেখতে পারবো যে সে একই গাছে উপস্থিত অন্য একটি ফুলের মধ্যে তার পুং রেণুকে সে প্রতিস্থাপিত করবে বা পাঠাবে এবং তার ফলে সেখানে নিষেক সম্পাদন হবে, তখন সেটাকে আমি গেইটেনোগ্যামি বলে থাকি, যেটা সাধারণত আমরা মটর গাছের ক্ষেত্রে, ভুট্টা গাছের ক্ষেত্রে বা জবা গাছের ক্ষেত্রে দেখে থাকি। এইগুলি হচ্ছে গেইটেনোগ্যামির বিশেষ উদাহরণ। যেটি অটোগ্যামির থেকে কীরূপ আলাদা, গেইটেনোগ্যামি একটি গাছের দুটি ফুলের মধ্যে হবে, হোয়ারঅ্যাজ অটোগ্যামি একটি গাছের একটি ফুলের মধ্যেই হবে, সেইটাকে আমি
অটোগ্যামি বলে থাকছি। এইগুলি হচ্ছে আমাদের স্বপরাগযোগ। কোশ্চেন হতে পারে যে এই স্বপরাগযোগের সুবিধা কী কী, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে এখানে কোনো রকমভাবে পরাগরেণু অপচয় করার দরকার নেই। এখানে নতুন নতুন ক্যারেক্টার যেহেতু আসছে না বা মিশ্রিত হচ্ছে না, সেহেতু আমি একই ক্যারেক্টার বছরের পর বছর জেনারেশন আফটার জেনারেশন পেয়ে থাকছি। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্বাদ বা গন্ধযুক্ত যদি ফল বা ফুল হয়ে থাকে, তাহলে সেটা বাজারজাত করতে যে কোনো ব্যবসায়ের সুবিধা হয়ে থাকবে। বুঝতে পারলাম? কিন্তু প্রত্যেকটা জিনিসের যেরকম প্রোজ আছে সেরকম কনস বা অসুবিধাও থেকে থাকে। কীরকম? আমরা দেখে থাকবো একই বীজ বা একই উদ্ভিদ বারবার সেম ক্যারেক্টার আনার ফলে নতুন ক্যারেক্টার যেহেতু আসতে পারছে না, সেহেতু ভবিষ্যতের যে সমস্ত বীজগুলি উৎপাদন হবে বা অপত্য উৎপাদন হবে, সেটি কিন্তু প্রকৃতির সাপেক্ষে টিকে থাকতে পারবে না, কারণ তারা দুর্বল হয়ে যাবে। কেন? কারণ তারা নতুনভাবে অভিযোজিত হতে পারছে না। সেই জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি হলে তারা বেঁচে থাকতে পারবে না। যেহেতু তারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারবে না, সেহেতু আমি দেখতে পারবো তারা ধীরে ধীরে বাঁচার ক্ষমতা কমিয়ে ফেলবে। এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এটি এমন একটি পলিনেশন পদ্ধতি বা পরাগযোগের পদ্ধতি যেখানে কোনো বাহক দ্বারা এইখানে ফুলের পুংকেশর চক্রে উপস্থিত অ্যান্থারকে স্ত্রী গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত করা হয়। ওকে, সেটাকে আমরা বলে থাকছি যে ইতর পরাগযোগ বা আমাদের ক্রস পলিনেশন। একে আমরা কিছু কিছু সময় অ্যালোগ্যামি বলে থাকি। ওকে, আবার কিছু কিছু সময় কেবলমাত্র ইতর পরাগযোগ ওই একই প্রজাতির দুটো আলাদা আলাদা উদ্ভিদে যদি হয়ে থাকে, তখন তাকে আমি জেনোগ্যামি বলে থাকবো। ওকে, ইতর পরাগযোগের ক্ষেত্রে আমি দেখতে পারবো যেহেতু বাহকের উপস্থিতি প্রচণ্ডভাবে দরকার হচ্ছে, যেরকমটা এখানে আমাদের ছবিতে দেওয়া আছে যে এখানে বাহক রূপে কিছু মৌমাছি বা বীজ, হানি বীজ কাজ করছে, সেহেতু আমি দেখতে পারবো তাদেরকে আকর্ষণ করার দরকার হয়ে ওঠে। এই রকম আকর্ষণ করার জন্য ফুলগুলোকে আমি সুন্দর গন্ধযুক্ত বা সুন্দর রঙযুক্ত এবং অবশ্যই নেকটারযুক্ত বা মকরন্দযুক্ত দেখতে পারবো, যেটা একটি সুন্দর মিষ্টি রস হয়ে থাকে, যেটাকে কালেক্ট করার জন্য বিভিন্ন রকম পতঙ্গরা ফুলের কাছে আকর্ষণ বোধ করে এগিয়ে আসে। এবং এখানে আমি দেখতে পারবো যে ইতর পরাগযোগ হওয়ার জন্য পরাগধানী এবং গর্ভমুণ্ডের মধ্যে কিছুটা দূরত্ব বজায় থাকে, তারা কাছাকাছি থাকে না। ওকে, এবং তাদের মধ্যে আমি দেখতে পারবো একসাথে অনেকগুলি ফুল গঠিত হয় এবং তাদের অনেক ফুলের পুষ্পমঞ্জরি থাকে, এবং এদের মধ্যে যে রেণু বা অ্যান্থার মধ্যে যে পোলেন গ্রেন তৈরি হয়, সেই পোলেন গ্রেনগুলো আমি দেখতে পারবো স্টিকি হয় বা আঠালো হয়, কারণ যখনই আমি দেখতে পারবো যে বাইরে থেকে কোনো এজেন্ট আসছে, তারা ফুলের মধ্যে বসবে, তখন তাদের গায়ে আটকে থাকার জন্য তাদেরকে একটু স্টিকি বা আঠালো হতে হয়। বোঝাতে পারলাম? তবে এখানে আমাকে এটাও দেখতে হচ্ছে সর্বদা যে বাহকের দ্বারা এই পলিনেশন সাকসেসফুল হবে তারও কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। সেহেতু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রেণু বা পোলেন গ্রেনের অপচয় এখানে হতে পারে। ওকে, কিছু কিছু উদ্ভিদের মধ্যে আমি এখানে দেখতে পারবো, এখানে যেরকম দেখতে পাচ্ছি কিছু কিছু উদ্ভিদের মধ্যে পুংপুষ্প এবং স্ত্রী ফুল দুজনে আলাদা আলাদাভাবে একই গাছের মধ্যে অবস্থান করছে। যেমন এখানে আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি কুমড়ো গাছের ফুল, পুরুষ এবং স্ত্রী, তারা একই গাছের মধ্যে কিন্তু আলাদা রূপে অবস্থান করছে বলে সহবাসী বা মনোসিয়াস উদ্ভিদ নামে পরিচিত। পাশেই তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু গাছ, যেমন পেঁপে গাছের ক্ষেত্রে একটি গাছে কেবল পুরুষ এবং অপর একটি গাছে কেবলমাত্র স্ত্রী ফুল বর্তমান থাকে।
এই সমস্ত উদ্ভিদগুলোকে আমি ডায়োসিয়াস বা ভিন্নবাসী উদ্ভিদ বলে থাকছি। ওকে, এখানে আমার দেখতে হবে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ করার জন্য উদ্ভিদের ফুলের মধ্যে কিছু বিশেষ অভিযোজন করতে হয়। সেই অভিযোজনের মধ্যে প্রথম আমি দেখব বিষম পরিণতি বা ডাইকোগ্যামি। এই গাছটাকে তোমরা সকলে আশা করছি চেনো। এটাকে আমরা দেখতে পাই আমাদের আশেপাশের জঙ্গলে। এটাকে আমরা বলে থাকি রক্তদ্রোণ গাছ। এছাড়াও জবা গাছও হবে উদাহরণ রূপে। এই গাছগুলিতে আমি দেখতে পাই কি হয়, পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র আলাদা আলাদা সময় পরিণতি লাভ করে। তার ফলে গাছের ফুলগুলি উভলিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটে থাকে, যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের রক্তদ্রোণের মধ্যে হয়ে থাকে। কি হয় রক্তদ্রোণের মধ্যে? এখানে দেখতে পারবো পুংকেশর চক্রটা গর্ভকেশর চক্রের আগেই পরিণত হয়ে যায়। যেহেতু আগে পুংকেশর চক্র পরিণত হয়, সেই জন্য এটাকে আমি বলে থাকি প্রোট্যান্ড্রি, ঠিক আছে, বা প্রপুং পরিণতি, যেহেতু পুরুষ আগে পরিণতি প্রাপ্ত হচ্ছে। অপরপক্ষে অবশ্যই তাহলে কিছু উদ্ভিদ থাকবে যাদের স্ত্রী স্তবক, দ্যাট ইজ গর্ভপত্র, পুংকেশর চক্রের আগে পরিণতি প্রাপ্ত হবে, যেমন আমরা এখানে দেখতে পেয়েছি জবা গাছ এবং চাঁপা গাছের ক্ষেত্রে। ওকে, এই জবা গাছ, বেগুন গাছ এবং চাঁপা গাছের ক্ষেত্রে আমি যেরকমই আগে গর্ভপত্রের পরিণতি দেখতে পাচ্ছি, তাদেরকে আমি স্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি নাম দিয়ে থাকি। ওকে, এখানে আমরা প্রোটোগাইনির পরে কিছু কিছু বিশেষ জিনিস দেখতে পারবো। আর কি কি বিষম পরিণতির মধ্যে আমরা দেখতে পাই? এক হচ্ছে ইউনিসেক্সুয়ালিটি বা ডিক্লাইনি মানে কাকে ডিক্লাইন করছে? এখানে ফুলটা তার উদ্ভিদের মধ্যে যখন থাকছে, তখন পুরুষ পুংকেশর চক্র এবং স্ত্রী গর্ভকেশর চক্র একসাথে থাকে না, তারা আলাদা আলাদা থাকছে। ঠিক যেরকম পেঁপে গাছের ক্ষেত্রে একটি গাছ কেবল পুরুষ ফুল, একটি গাছ কেবল স্ত্রী ফুল। পটল গাছের ক্ষেত্রে সেই সমস্ত উদাহরণগুলি হচ্ছে একলিঙ্গতা। গাছে যদি একের অধিক লিঙ্গযুক্ত ফুল না থাকে, তাহলে তারা কি করে সংযোগ বা স্বপরাগযোগ করবে? তাদেরকে তো বাধ্য হতে হবে ইতর পরাগযোগের জন্য। সেই জন্য আমি দেখতে পাচ্ছি এই ইউনিসেক্সুয়ালিটি বা ডিক্লাইনি, তারা নিজেদেরকে ডিক্লাইন করছে কোনো রকম সেলফ পলিনেশন করার থেকে। নেক্সট আমি দেখতে পারবো যে স্ববন্ধাত্ব। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত গাছ বা বড় বৃক্ষ আছে, তাদের মধ্যে এই রকম প্যারাসাইট জাতীয় কিছু গাছ দেখতে পারবে। ঠিক আছে, এরা সাধারণত বড় গাছের গায়ে বা পুরনো বাড়ির গায়ের ওপর এরকম গজিয়ে ওঠে। এই গাছটার নাম হচ্ছে রাসনা গাছ। তোমরা সকলেই এই গাছটা সম্পর্কে কিছু না কিছু দেখেছো। এখানে কি হচ্ছে? এখানে আমি দেখতে পাচ্ছি কোনো ফুলের পরাগরেণু যদি বন্ধা হয়, তাহলে সেইখানে পরাগযোগের সময় বা পলিনেশনের সময় ওই পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলেও নিষেক করার কোনো ক্ষমতাই থাকবে না। যেহেতু তাদের কোনো রকম ক্ষমতা নেই, সেই জন্য এটাকে আমি স্ববন্ধাত্ব বলছি। যেহেতু সে নিজেকে বন্ধা ঘোষণা করেছে বা ইনফার্টাইল বা স্টেরাইল ঘোষণা করেছে। ওকে, যেটা রাসনা গাছে দেখতে পাই। আবার কিছু কিছু ক্ষেত্রেও দেখতে পাবো যে ফুলের পরাগ রেণু গর্ভমুণ্ডে পড়ার সাথে সাথে গর্ভমুণ্ডটা শুকিয়ে যাচ্ছে। সেই ঘটনাটাকেও আমি স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি নাম দিয়ে থাকি। এছাড়া আমি দেখতে পারবো হার্কোগ্যামি। পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে যে কিছু কিছু ফুল উভলিঙ্গ হওয়া সত্ত্বেও পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের গঠনের কিছু প্রতিবন্ধকতা বা বাধার জন্য স্বপরাগযোগ না করে ইতর পরাগযোগ ঘটায়। তাদেরকে আমি স্বসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি নাম দিয়ে থাকি। যেরকম কিছু ফুলে পলিনিয়াম সৃষ্টি হয়, যা পতঙ্গের সাহায্যে
ছাড়া গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে না। যেরকম এখানে আমরা আকন্দ ফুলকে দেখতে পাচ্ছি। এই আকন্দ ফুল তোমরা আশা করছি সকলেই রাস্তার ধারে জঙ্গলে দেখেছো। এই যে আকন্দ ফুল, সেখানে আমি দেখতে পাচ্ছি যে রেণু উৎপাদন হওয়া সত্ত্বেও পতঙ্গের সাহায্য ছাড়া মুভ করতে পারছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরাগধানীর ওপরে অনেক ওপরে গর্ভমুণ্ড অবস্থান করা, যেরকম সর্ষে গাছে। আবার কিছু কিছু ক্ষেত্রে গর্ভমুণ্ড অনেক দূরে থাকে, যেরকম একটা হচ্ছে ঘেটু গাছ। দক্ষিণ পশ্চিমবঙ্গ বা কলকাতা এবং তার আশপাশে 24 পরগনায় এই ঘেটু গাছ থেকে আমরা দেখতে পাই ঘেটু ফুল হয়। সেটা একটু বিভিন্ন রকম অনুষ্ঠান বা উৎসব পালন করা হয়, সেখানে আমরা এই জিনিসটা দেখে থাকবো। এর পরের টপিক আমরা দেখতে পারবো হেটেরোমরফিজম। হেটেরোমরফিজমের মানে হচ্ছে যে অসম বা যার মধ্যে সমান ভাগ নেই। আমরুল গাছ, এখানে একটুখানি লক্ষ্য করার বিষয়, এটা কিন্তু শুষ্নী শাক নয়, এটা আমরুল। শুষ্নী শাকের সাথে এর পার্থক্য কী? এর পার্থক্য জানতে গেলে তোমাদেরকে একটু এর পাতাটাকে লক্ষ্য করতে হবে। এর পাতাটা দেখো লক্ষ্য করে, যে এটি শুষ্নী শাকের মতো পাতা নয়। শুষ্নী শাকের পাতা এই রকম হয়, আর এখানে আমরুল গাছের হার্ট শেপে পাতাগুলো হয়ে থাকে, এটাই পার্থক্য। এখানে আমরা যেটা দেখব বা যে জন্য আমরা এটা পড়ছি সেটা হচ্ছে হেটেরোমরফিজম। এখানে দেখব ফুলের পুংকেশর চক্র এবং গর্ভকেশরের মধ্যে দৈর্ঘ্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যার ফলে কখনো গর্ভকেশরের গর্ভদণ্ডটা ছোট হচ্ছে, পুংকেশর চক্র লম্বা হয়ে যাচ্ছে, বা রিভার্স। তার ফলে তাদের মধ্যে কোনো রকমভাবে আমি পলিনেশন সেলফলি দেখতে পারবো না। সেই জন্য এটাকে আমি বলে থাকছি অসম অঙ্গসংস্থান। যাদের নিজেদের পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের আকৃতির পার্থক্যের জন্য তাদের মধ্যে ক্রস পলিনেশন হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকছি অসম অঙ্গসংস্থান। ওকে, এবার এখানে আমাদের কিছু টপিক বা কোয়েশ্চেন থাকছে যে ক্রস পলিনেশনে কী কী সুবিধা এবং অসুবিধা। ক্রস পলিনেশনে আমাদের প্রচুর ভ্যারাইটি উৎপাদন হচ্ছে, যেরকম সুবিধা উন্নত বীজ, রোগের থেকে প্রতিরোধ ক্ষমতা, পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজন ক্ষমতা, এগুলো যেরকম তৈরি হচ্ছে, এখানে আমার অসুবিধাও মাথায় রাখতে হবে। এটি একটি এনার্জি ওয়েস্ট করার মতো প্রক্রিয়া। এখানে আমি প্রচুর পরিমাণে দেখতে পারবো পলিনেশনের জন্য বাহকের ওপর নির্ভরশীল হতে হয়। বাহক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পলিনেশন না হয়ে গাছটা মারা যেতে পারে, তার ভবিষ্যৎ প্রজন্ম এগাতে নাও পারে। এখানে আমি দেখতে পারবো তাদেরকে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হচ্ছে, সেটা ফেলও করতে পারে নতুন রূপে কোনো বাহককে আকর্ষণ করার জন্য। সেই জন্য এগুলো তাদের অসুবিধা তাদের মধ্যে আমি লক্ষ্য করতে পারবো। এখানে এছাড়াও আমি দেখতে পারবো যে এই যে বাহকগুলি, তাদের কিছু ভাগ। এই বাহকগুলিকে আমরা বলে থাকি এজেন্ট, যারা পলিনেশনে হেল্প করছে। যদি আমি দেখতে পাই যে একটি উদ্ভিদের পলিনেশন বা পরাগযোগ বাতাসের সাহায্যে হয়ে থাকে, তাহলে তাদেরকে আমি অ্যানিমোফিলি বলে থাকছি। এই অ্যানিমোফিলিতে আমি দেখতে পারবো রেণুগুলিকে বাতাসে উড়িয়ে দেওয়া খুব দরকার,